আসসালামু আলাইকুম। চ্যানেল এই সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি আল আভি জাহান। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। মহান স্বাধীনতা দিবস আজ 25শে মার্চ গণহত্যার পর কালুরঘাট বেতার কেন্দ্র থেকে 26শে মার্চ স্বাধীনতার ঘোষণা দেন মেজর জিয়াউর রহমান। মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন, বীর শহীদের আত্মত্যাগের কথা শ্রদ্ধা ভরে স্মরণ। রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে পন্টুন থেকে পদ্মায় পড়ে যাওয়া বাসের 18 যাত্রীর মরদেহ উদ্ধার, যানবাহনটি টেনে তুললেও নিখোঁজ অনেকেই। এবং মধ্যপ্রাচ্যে যুদ্ধ দীর্ঘ হলে দেশে জ্বালানি পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা, মন্ত্রিপরিষদের বৈঠকে 2 কার্গো এলএনজি কেনার অনুমোদন। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার বিস্তারিত এবং শুরুতেই রয়েছে স্বাধীনতার 55 বছর নবযাত্রায় বাংলাদেশ। মহান স্বাধীনতা দিবস আজ 25শে মার্চ গণহত্যা শুরুর পর চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে 26শে মার্চ 8ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সেকেন্ড ইন কমান্ড মেজর জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দেন। সারা দেশে যথাযোগ্য মর্যাদায় পালন হচ্ছে বাংলাদেশের ইতিহাসের গুরুত্বপূর্ণ দিনটি। 1971-এর মার্চের উত্তাল দিনগুলোর প্রতিদিনের ঘটনাবলী নিয়ে ওবায়দুল রশিদের ধারাবাহিক রিপোর্টের 26 ও শেষ পর্ব আজ। 71-এর 25 এবং 26শে মার্চের মধ্যকার রাতে অপারেশন সার্চলাইটের নামে এদেশে ইতিহাসের বর্বরতম গণহত্যা চালায় পাকিস্তানি হানাদার বাহিনী। পাকিস্তানি বাহিনী সে রাতে গ্রেপ্তার করেছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। তখন পাকিস্তানি বাহিনী ও তাদের এদেশীয় সহযোগীদের বর্বরতা যেমন চলছিল, তেমনি সাধারণ মানুষ, সশস্ত্র বাহিনীর বাঙালি সদস্য, পুলিশ এবং ইপিআর সদস্যরা গড়ে তুলেছিলেন প্রতিরোধ। 25শে মার্চ রাত থেকেই পাকিস্তানি হানাদারদের বিরুদ্ধে লড়াই করেছিল চট্টগ্রামের বীর সেনারা। এর মাঝে 8ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সেকেন্ড ইন কমান্ড মেজর জিয়াউর রহমান তার পাকিস্তানি কমান্ডিং অফিসারকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তার করা হয় পাকিস্তানি সেনাদের। সেই সাথে মেজর জিয়া চট্টগ্রামে পাকিস্তানিদের বিরুদ্ধে সমন্বিতভাবে যুদ্ধ পরিচালনা শুরু করেন। মেজর জিয়াউর রহমানের নেতৃত্বে দখলে আসে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র, যেখানে সৃষ্টি হয় এক অনন্য ইতিহাস। জীবনের মায়া ত্যাগ করে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেন মেজর জিয়াউর রহমান। ঘোষণা আসে যুদ্ধের, যে ঘোষণায় অনুপ্রাণিত হন সারা দেশের সাধারণ মানুষ থেকে বীর বাঙালি সৈনিকেরা। মেজর জিয়ার স্বাধীনতার ঘোষণার পর প্রিয় মাতৃভূমিকে শত্রুমুক্ত করতে ঝাঁপিয়ে পড়ে বীর বাঙালিরা। 25শে মার্চ কাল রাতের প্রতিরোধ হয়ে যায় মহান মুক্তিযুদ্ধ। 71-এর 26শে মার্চ রাতে মেজর খালেদ মোশাররফ তার ক্যাম্পে বাংলাদেশের পতাকা উড়িয়ে বাঙালি সেনাদের এক করে ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশ্যে রওনা হন। আরেকটি ইউনিট রেখে যান শ্রীমঙ্গলে শত্রুর মোকাবেলা করতে। বেঙ্গল রেজিমেন্টের সকল ব্যাটালিয়নের বীর বাঙালি সেনারা এদিন থেকে পূর্ণাঙ্গ যুদ্ধ করেন, যে যুদ্ধে প্রথম থেকেই সাধারণ মানুষ থেকে শুরু করে অন্যান্য বাহিনীর বাঙালি সদস্যরা সরাসরি অংশ নেন। দীর্ঘ 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর 30 লাখ শহীদের রক্ত ও 2 লাখ নারীর ওপর অবর্ণনীয় নির্যাতনের বিনিময়ে 16 ডিসেম্বর স্বাধীন হয় লাল সবুজের বাংলাদেশ। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা। এবার অন্যান্য সংবাদ। রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে বাস ডুবির ঘটনায় এখন পর্যন্ত 18 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনো কতজন নিখোঁজ রয়েছেন তা স্পষ্ট নয়। মধ্যরাতে পদ্মা নদীর গভীর থেকে তুলে আনা বাসটিতে অর্ধশত যাত্রী ছিলেন বলে ধারণা করা হচ্ছে। ঘটনা তদন্তে 2টি কমিটি করেছে সরকার। রাজবাড়ীর প্রতিনিধি খান মোহাম্মদ জহুরুল হকের তথ্য ও ভিডিওতে লুৎফুর রহমান সোহাগের রিপোর্ট। বুধবার বিকালে দৌলতদিয়া ঘাটে ফেরিতে উঠতে গিয়ে এভাবে নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে তলিয়ে যায় সৌহার্দ্য পরিবহনের বাসটি।
ওদিকটা একটা ফেরি আসতেছিল ছোট করে, ওই ফেরিটা বরাবর দাঁড়াইছে, আর আমাদের এই বাসটা হট করে স্টার্ট দিয়ে বরাবর চলে গেছে। আমার বাচ্চা, আমি আর বউ ছিলাম, আমরা দুজনে উঠতে পারছি, আমার বাচ্চার সাথে ছিল, উঠাইতে পারিনি। বাসের সিট ছিল 42 সিটের বাস, আর কোলে বাচ্চা কাচ্চা সহ আনুমানিক 50 জনের মতো হবে। তো আমরা 2-3 জনের মতো আর কি, মানে গরম, অতিরিক্ত গরম লাগার কারণে আমরা ওই ঘাটে আর কি 2-3 জনের মতো নেমেছিলাম। তো আমি একটু ওয়াশরুমে করবো এই চিন্তা ভাবনা করে আমি আর কি বাস থেকে নামি। তো নামার ঠিক 3-4 মিনিট পরেই দেখি যে বাসটা নিয়ন্ত্রণ হারায় সোজা এসে নদীতে পড়ে। ড্রাইভার লাফ দিয়ে নামে গেল পল্টনের উপরে, নামার পরে গাড়িটা পানিতে চলে গেল। তারপরে জীবিত আপনার 7 জন লোক উঠে রয়েছে। ঘটনার পরপরই বেশ কয়েকজন সাঁতরে জীবন বাঁচান। বাকিদের উদ্ধারে শুরু হয় অভিযান। ঝড় বৃষ্টিতে নদী উত্তাল থাকায় মাঝে কিছু সময় বন্ধ থাকে উদ্ধার তৎপরতা। সময়ের সঙ্গে সঙ্গে বাড়তে থাকে মৃতের সংখ্যা। মধ্যরাতে পদ্মার প্রায় 80 ফুট গভীর থেকে টেনে তুলে আনা হয় বাসটি। তবে উদ্ধার তৎপরতা নিয়ে ক্ষোভ রয়েছে নিহত ও নিখোঁজদের স্বজনদের। এত প্রশাসন, এত কিছু, অ্যাম্বুলেন্স কে বলবে সে বলার মতো কোনো লোক নাই। ঠিক আছে, খুবই খারাপ অবস্থা। হাতের প্রশাসনে কোনো খবরই নাই ভাই। 3 মিনিটের রাস্তা, 3 মিনিটের রাস্তা ভাই। এই লেখা ছিল এই জায়গা ভাই, আপনি তো দেখছেন এই জায়গাতে আসতে ভাই 1 ঘন্টা লাগে। কুষ্টিয়া থেকে ছেড়ে আসা বাসটির অধিকাংশ যাত্রী ঈদের ছুটি কাটিয়ে ঢাকায় ফিরছিলেন। দৌলতদিয়ার হৃদয় বিদারক পরিবেশ মিলিয়ে দিয়েছে বহু পরিবারের ঈদ আনন্দ। ফরমান সোহাগ, চ্যানেল আই। 25শে মার্চ গণহত্যা দিবসের আলোচনায় বক্তারা বলেছেন, 25শে মার্চের ইতিহাস মনে করিয়ে দেয় স্বাধীনতা কোনো সহজ অর্জন নয়, এটি রক্তে লেখা এক অনন্য গাথা। মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতাকে ধারণ করে সামনে এগিয়ে যেতে হবে বলে মন্তব্য করেছেন বীর মুক্তিযোদ্ধা প্রকৃতি বন্ধু মুকিত মজুমদার বাবু। তিনি বলেছেন, ইতিহাস ভুলে সুন্দর দেশ গড়ে তোলা সম্ভব নয়। আলিম আল রাজির রিপোর্ট। 1971 সালের 25 মার্চ রাত, যা বাঙালির ইতিহাসে চিরকাল রয়ে গেছে কালরাত হিসেবে। সেই রাতে নিরস্ত্র মানুষের উপর নেমে আসে অমানবিক নির্যাতন ও হত্যাযজ্ঞ। পাকিস্তানি হানাদার বাহিনী অপারেশন সার্চ লাইটের মাধ্যমে ঘুমন্ত ঢাকাকে পরিণত করে রক্তাক্ত জনপদে, যা বিশ্ব ইতিহাসের অন্যতম নৃশংস গণহত্যা। বিভীষিকাময় সেই রাতের স্মরণে পুরো জাতীয় শ্রদ্ধা ও শোকে নত। এই উপলক্ষে রাজধানীর সিদ্ধেশ্বরী গার্লস কলেজে অনুষ্ঠানের শুরুতে 71 বীর শহীদদের স্মরণ ও আলোচনা। বক্তারা বলেন, 25 মার্চ শুধু শোকের নয়, প্রতিরোধের প্রতীক। এই দিনটি কেবল একটি তারিখ নয়, এটি আমাদের জাতির চেতনায় মনে করিয়ে দেয় মানবতার বিপর্যয়ের ভয়াবহতাকে। যে অপারেশন সার্চলাইট, সেটাতে কি করেছিল আমরা ঠিক কল্পনা করতে পারি না। আমরা শুধু ইতিহাস পড়ে যা জেনেছি এবং স্যারদের মতো মুক্তিযোদ্ধাদের মুখ থেকে যা শুনেছি, সেগুলো আমরা হৃদয়ে ধারণ করি, লালন করি। অনুষ্ঠানের প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু বলেন, 25 মার্চের কাল রাত শুধু শোকের স্মৃতি নয়, বরং স্বাধীনতার পথ চলার সূচনা লগ্ন। যখন 25 তারিখে রাত 12টার সময় যখন অপারেশনটা শুরু হলো, তখন আমি বাসায় ছিলাম, আমরা সবাই বাসায় ছিলাম। তো রাজারবাগ পুলিশ লাইন কিন্তু আমাদের বাসা থেকে কাছে। সরকারের একটা ভীতিকর অবস্থা, পাকিস্তানি আর্মি আমাদের উপরে যেভাবে ছাপিয়ে পড়েছিল, তো সেখান থেকে যে আমরা যে শক্তিটা সঞ্চয় করলাম, আসলে আঘাত পেলে কিন্তু প্রতিঘাত দেওয়ার জন্য কিন্তু একটা শক্তি আসে মনের ভিতরে। এবং সেখান থেকে কিন্তু আমি বলবো যে আমাদের এই মুক্তিযুদ্ধের যে সূচনা, সেই সূচনাটা হলো এই আমরা যেভাবে বাংলাদেশটাকে যে জায়গায় আজকে এসছে, কিন্তু একান্ত না হলে হতো না। এই জায়গাটাতে আমাদের জোর দিতে হবে এবং ইতিহাসকে তুলে ধরতে হবে। আসুন আমরা সবাই এই 25শে মার্চ আজকে যে কালরাত হয়েছিল, সেই কথা স্মরণ করি। আমরা 26শে মার্চের কথা চিন্তা করি, আমরা আমাদের এই স্বাধীনতার কথা চিন্তা করি, বাংলাদেশের কথা চিন্তা করি। আর এই বাংলাদেশ, এটা শুধু একা আমাদের না, তো আমাদের সবার।
সবার বাংলাদেশটাকে সবাই মিলেই ভালো রাখতে হবে। আসুন আজকে সেই অঙ্গীকার করি, বাংলাদেশটাকে ভালো রাখবো। বাংলাদেশটাকে ভালো রাখার জন্য আমাদের যার যতটুকু ক্ষমতা আছে তার সাথে মমতা মিশিয়ে এগিয়ে আসবো। ইতিহাস থেকে শিক্ষা নিয়ে মানবতা, ন্যায় ও স্বাধীনতার মূল্যবোধকে ধারণ করার আহ্বান জানানো হয় আলোচনায়। আলিবাল রাজি, চ্যানেল আই, ঢাকা। মহান স্বাধীনতা দিবসে ৭১ বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। সকালে সূর্য উদয়ের সাথে সাথে সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে আসেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। ফুল দেওয়ার পর কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন রাষ্ট্রপতি। সে সময় রেলকলে করুণ সুর বেজে ওঠে। রাষ্ট্রপতি শ্রদ্ধা জানানোর পর স্মৃতিসৌধে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী হওয়ার পর তারেক রহমানের স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে প্রথম শ্রদ্ধা নিবেদন। এরপর প্রধানমন্ত্রী স্মৃতিসৌধে উপস্থিত মন্ত্রিপরিষদের সদস্য এবং কূটনীতিকদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। একাত্তরের ২২শে মার্চ রাতে ইপিআর এর একদল সাহসী বাঙালি সৈনিক পিলখানার সবচেয়ে উঁচু পাকুড় গাছে উত্তোলন করেন স্বাধীন বাংলাদেশের পতাকা। দুঃসাহসিক বীরত্বগাথার সেই ইতিহাস এতদিন ছিল বিস্মৃতির আড়ালে। কেউ খোঁজ রাখেনি সেই সূর্য সন্তানদের। দীর্ঘদিনের গভীর অনুসন্ধান, বিস্তারিত তথ্য সংগ্রহ ও ব্যাপক গবেষণার সন্ধান মিলে পিলখানায় স্বাধীনতার পতাকা উত্তোলনকারীদের। সেই অকুতোভয় সৈনিকদের পতাকা উত্তোলনের পূর্ণাঙ্গ ও প্রমাণভিত্তিক বিবরণ নিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ নির্মাণ করে এক বিস্তৃত ইতিহাসের খোঁজ শিরোনামে তথ্যচিত্র। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ২৬শে মার্চ চ্যানেল আই এর প্রচার হবে এই তথ্যচিত্রটি। যাযাবর মিন্টু রিপোর্ট। পিলখানা ২৩০ বছরের সমৃদ্ধ ইতিহাস ও ঐতিহ্যে গৌরবান্বিত উপমহাদেশের সবচেয়ে প্রাচীনতম বাহিনীর সদর দপ্তর। সবুজ শ্যামল গাছপালায় পূর্ণ পিলখানা অসংখ্য প্রাচীন বৃক্ষের মাঝে একটি বিশেষ বড় বৃক্ষ, যার সাথে জড়িয়ে আছে ১৯৭১ সালের রক্তাক্ত মার্চের দুঃসাহসিক বীরত্ব গাথা, যার ইতিহাস বিস্তৃতির অতল গর্ভে হারিয়ে যাচ্ছিল। ২২শে মার্চ দিবাগত রাতে নায়েব সুবেদার আব্দুল হাইয়ের নেতৃত্বে ইপিআর এর ১০-১১ জন দেশপ্রেমিক ও সাহসী সৈনিক পিলখানা সেই গাছে উত্তোলন করেন স্বাধীন বাংলাদেশের পতাকা। ২৩শে মার্চ সকালে তা উঠতে থাকে দীপ্তভাবে শত্রুর ঘাঁটির ভেতরেই স্বাধীনতার ঘোষণা হিসেবে। বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির এক বিস্তৃত ইতিহাসের খোঁজ তথ্যচিত্রে উঠে এসেছে পতাকা উত্তোলনকারী বীর সেনাদের বীরত্ব গাথা। চড়াওভাবে আমাদের উপর খাড়া হয়েছে ওরা। আমরা কিন্তু কোনো বয়ও করি নাই, কোনো কিছু বলিও নাই, চুপচাপ সাইলেন্স ভাবে খাড়া ছিলাম। ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবসে চ্যানেল এ প্রচার হবে তথ্যচিত্রটি। যাযাবর মিন্টু, চ্যানেল আই। ৩১ বার তোপধ্বনির মাধ্যমে শুরু হয়েছে মহান স্বাধীনতা দিবসের আনুষ্ঠানিকতা। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ঢাকার তেজগাঁও পুরাতন বিমানবন্দর এলাকায় স্বাধীনতা যুদ্ধে নিহত বীর শহীদের প্রতি গান স্যালুট প্রদর্শন করে বাংলাদেশ সেনাবাহিনীর একটি আর্টিলারি রেজিমেন্ট। ডিজিএফআই এর সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল শেখ মামুন খালেদকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। রাতে মিরপুরের বাসা থেকে তাকে আটক করে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। গত বছরের মে মাসে দুদকের আবেদনে শেখ মামুন খালেদ ও তার স্ত্রীর বিদেশ যাত্রার নিষেধাজ্ঞা দেয় আদালত।
শেখ মামুন খালেদ 2011 থেকে 2013 সাল পর্যন্ত ডিজিএফআই এর মহাপরিচালক ছিলেন। 2007 থেকে 2008 সালে সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের সময় তিনি ডিজিএফআই এর কাউন্টার ইন্টেলিজেন্স ব্যুরোর পরিচালক ছিলেন। এবার রয়েছে ইরান যুদ্ধের 27তম দিন। মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘ হলে সরকারের জ্বালানি সক্ষমতা ও কার্যক্রম যাচাই করে পরিস্থিতি কিভাবে সামাল দেওয়া যায় তা নিয়ে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চলমান বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতিতে দেশে জ্বালানি রিজার্ভ বাড়ানোর উপর গুরুত্ব দিয়ে আন্তর্জাতিক স্পট মার্কেট থেকে 2 কার্গো এলএনজি কেনার অনুমোদন দিয়েছে সরকার। চকর মালিথার রিপোর্ট। বৃহস্পতিবার মহান স্বাধীনতা দিবস, এজন্য একদিন আগেই বুধবার বিকেলে মন্ত্রিসভার বৈঠক। প্রধানমন্ত্রী তারেক রহমান বৈঠকে সভাপতিত্ব করেন। দীর্ঘক্ষণ বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব সন্ধ্যায় বৈঠকের সিদ্ধান্ত জানান। মিটিং এ 5টা বিষয় ছিল, তবে মিটিংটা শুরু হয়েছে যেহেতু আজকে হলো 25শে মার্চ, সেই 25শে মার্চের কথা স্মরণ করে যে দিনের দিবাগত রাত্রে কালো রাত্রিটা হয়েছিল এবং যার কারণে যে দিনের গোলাগুলি এবং মানুষের হত্যাকাণ্ড যে চালানো হয় পাকিস্তান বাহিনীর দ্বারা, তার পরিণামে স্বাধীনতার ঘোষণা হয় এবং আমাদের মুক্তিযুদ্ধের সূচনা হয়। সেই কথা প্রথমেই অনেক সদস্যই স্মরণ করেন এবং মুক্তিযুদ্ধের শহীদদের জন্য দোয়া হয়েছে, সবার জন্য দোয়া প্রার্থনা করা হয়েছে। এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জ্বালানি পরিস্থিতি মোকাবেলায় করণীয় নিয়ে বিশেষ সভা হয় সকালে। মন্ত্রী পরিষদের বৈঠকেও বৈশ্বিক প্রেক্ষাপটে জ্বালানি খাতের করণীয় নিয়ে দিক নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী বিষয়টি রিভিউ করার জন্য যত সরকারি যত সামর্থ্য আছে সমস্ত কিছু সেগুলো যাচাই করেছেন। উনি দেখেছেন কিভাবে চলছে, কাজ কি কি অগ্রসর হয়েছে, মন্ত্রণালয় কি কি পদক্ষেপ নিয়েছে এবং আমাদের কি অবস্থা আছে। আমি এটুকু জাস্ট সংক্ষেপে এটুকু বলতে পারি যে আমাদের এর আগে জেনারেলি 15 দিনের একটা রিজার্ভ থাকতো, তো এখন পর্যন্ত রিজার্ভ সাফিসিয়েন্ট রয়েছে। সরকার আগামী খুব শীঘ্রই যে প্ল্যান নেওয়া হয়েছে তাতে এই রিজার্ভটা আরো বড় করার চেষ্টা করা হচ্ছে, যাতে আমাদের জ্বালানি, আমাদের মূলত ধাক্কাটা আসে জ্বালানির ক্ষেত্রে এবং সারের ক্ষেত্রে, যে ওয়ার টু ওয়ার হলে, তো এই জ্বালানির ক্ষেত্রে এই ব্যবস্থাগুলো নেওয়া হচ্ছে। কিছুটা কম দামে খোলা বাজার থেকে 2 কার্গো এলএনজি কেনার অনুমোদন দিয়েছে ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষা উপদেষ্টা এবং সেনাপ্রধানের সাথে বৈঠক করেন প্রধানমন্ত্রী। স্বাধীনতা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। নবনিযুক্ত রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা বা অ্যাটর্নি জেনারেল দেখা করেছেন প্রধানমন্ত্রীর সাথে। বিচার বিভাগের প্রতি মানুষের যে অনাস্থা কিংবা আস্থার সংকট, সেটা ফিরিয়ে এনে বিচার বিভাগের কাছে মানুষ এই মর্মে আস্থা স্থাপন করতে হবে যে তার ন্যায় বিচার পাওয়ার ক্ষেত্রে সর্বোচ্চ এবং একমাত্র শেষ আশ্রয়স্থলটি হচ্ছে দেশের বিচারাঙ্গন, এবং সেই বিচারাঙ্গনের প্রতি মানুষ আস্থা ফিরে পেয়েছে। রেশম শিল্পের আধুনিকায়নে করণীয় নির্ধারণের সভা এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সাথে বৈঠক করেন প্রধানমন্ত্রী। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। যুদ্ধ অবসানে চুক্তির জন্য মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটি সরিয়ে নেওয়া সহ 5 শর্ত দিয়েছে ইরান। ইরান ও ইসরায়েলের বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি প্রস্তাবের পরিপ্রেক্ষিতে তেহরানের এসব শর্ত। তবে ইরানের সামরিক বাহিনী ট্রাম্পের যুদ্ধবিরতির আলোচনার প্রস্তাব নাকচ করে দিয়ে বলেছে তারা লড়াই চালিয়ে যাবে। এর আগে হোয়াইট হাউস জানায় যুদ্ধ শেষ করতে 15 দফার শান্তি প্রস্তাব দেন ডোনাল্ড ট্রাম্প। ইতিমধ্যেই পাকিস্তান যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব ইরানের কাছে পৌঁছে দিয়েছে বলে জানা গেছে। শিহাব খান দিগন্ত রিপোর্ট। তেহরান সহ ইরানের বিভিন্ন শহরে হামলা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ইরানের বুশেহের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে আবারও ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরানে বিমান হামলায় এ পর্যন্ত 82,417টি বেসামরিক ইউনিট ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে 261টি হাসপাতাল, ক্লিনিক এবং ফার্মেসি রয়েছে।
পাল্টা জবাবে সৌদি আরব, কুয়েত, ইরাক ও ইসরায়েল সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে ইরান ও তাদের সমর্থক লেবাননের হিজবুল্লাহ। কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা চালিয়েছে ইরান। এদিকে যুদ্ধ শেষ করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া 15 দফা প্রস্তাবের পরিপ্রেক্ষিতে যুদ্ধ বন্ধের চুক্তির জন্য 5 শর্ত দিয়েছে ইরান। ইরানের সামরিক বাহিনী ট্রাম্পের যুদ্ধবিরতির আলোচনার প্রস্তাব নাকচ করে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। এর আগে হোয়াইট হাউস জানায় যুদ্ধ শেষ করতে 15 দফা শান্তি প্রস্তাব দেন ডোনাল্ড ট্রাম্প। পাকিস্তান যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি প্রস্তাব ইরানের কাছে পৌঁছে দিয়েছে বলেও বিভিন্ন গণমাধ্যমে বলা হয়েছে। যুদ্ধ বন্ধে আলোচনার মধ্যে মধ্যপ্রাচ্যে সামরিক শক্তি বাড়ানোর পরিকল্পনা করেছে পেন্টাগন। এর অংশ হিসাবে এই অঞ্চলে পাঠানো হচ্ছে আরো 3000 সেনা। শিয়াব খান দিগন্ত, চ্যানেল আই। ঈদের পঞ্চম দিনে হলগুলোতে হাউসফুল। রায়হান রাফি পরিচালিত প্রাপ্তবয়স্কদের জন্য নির্মিত ইমপ্রেস্টাল ফিল্ম ও কানুন ফিল্মসের চলচ্চিত্র প্রেসার কুকার। বুবলি তুষি অভিনীত প্রেসার কুকার সিনেমাটি নারী দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। গল্পের পাশাপাশি শিল্পীদের অভিনয়ের প্রশংসায় ভাসাচ্ছেন প্রেসার কুকারের দর্শকরা। জাকিয়া আক্তার রিপোর্ট। নারীকেন্দ্রিক গল্প ও বাস্তবমুখী চিত্রায়নের কারণে ঈদের সিনেমাগুলোর ভিড়েও আলাদা নজর কেড়েছে রায়হান রাফি পরিচালিত প্রেসার কুকার। এই চলচ্চিত্রে নারীদের দৈনন্দিন জীবন ও শহরের যান্ত্রিক চাপের বিষয়টি ফুটে ওঠায় বিশেষ করে নারী দর্শকরাই সিনেমাটি বেশি পছন্দ করছেন এবং সিনেমাটির দর্শক প্রিয়তা ও বক্স অফিসে আয়ও দিন দিন বাড়ছে। নারীদের জীবনযুদ্ধ, সামাজিক দ্বন্দ্ব এবং ব্যক্তিগত লড়াই নিয়ে নির্মিত প্রেসার কুকার সরাসরি নারীদের আবেগকে স্পর্শ করায় নারী দর্শকদের আগ্রহে রয়েছে সিনেমাটি। সবকিছু আমাদের জানার প্রয়োজন আছে, যার জন্যই আমরা মুভিটা দেখেছি এবং আমাদের কাছে খুব ভালো লেগেছে। মেয়েদের জন্য একটা একটা ইউনিক এক্সপেরিয়েন্স, বাস্তবতার সাথে খুব ডিফারেন্টটা তুলে ধরা হয়েছে। হ্যাঁ, একটু ফ্যামিলির মতো দেখার মতো না, কিন্তু সবার দেখা উচিত। প্রেসার কুকার খুব ভালো ছিল। ইট ওয়াজ গুড। এটা একটা অবসাইড, একটা ব্রিলিয়ান্ট সিনেমা, এটা ভাষা প্রকাশ করতে পারছে না। এই জনরা ওয়ান অফ দ্য বেস্ট এন্ড রায়হান রাফি's বেস্ট ওয়ার্ক। এখনকার বাচ্চারা অনেক বেশি ম্যাচিউর। আমি মনে করি যে 18+ লেখার কিছু নাই এখানে আসলে, কারণ বাচ্চারা এর চেয়েও আরো বেশি জানে। না, আমি তো ফ্যামিলি নিয়ে দেখেছি। বুবলি, নাজিফা তুষিন অভিনীত প্রাপ্তবয়স্কদের জন্য নির্মিত প্রেসার কুকারের প্রদর্শনী চলছে ঢাকা, চট্টগ্রাম ও খুলনার 10টি হলে। জাকিয়া আক্তার, চ্যানেল আই, ঢাকা। এবার রয়েছে কৃষি সংবাদ। গমের ফলন হলেও দাম নিয়ে শঙ্কা কাটছে না কুমিল্লার আলু চাষিদের। মৌসুমের শুরুতেই বাজার দর নিম্নমুখী হওয়ায় হতাশ কৃষক। সংরক্ষণ ও বিপণনে কার্যকর সরকারি উদ্যোগের অভাবে প্রত্যাশার চেয়ে কম দামে আলু বিক্রি করতে বাধ্য হচ্ছেন তারা। চাষিদের দাবি, ন্যায্য মূল্যে সরকারি সংগ্রহ, পর্যাপ্ত সংরক্ষণ ব্যবস্থা নিশ্চিত করা হোক। এবার প্রকৃতি সংবাদ। বঙ্গোপসাগরের বুকে মেঘনা নদীর মোহনায় জেগে ওঠা চর নিঝুম দ্বীপ। সমুদ্র বেষ্টিত এই দ্বীপের বিশাল বনাঞ্চল নিয়ে গঠিত নিঝুম দ্বীপ জাতীয় উদ্যান। তবে প্রতিনিয়ত বেপরোয়া বৃক্ষ নিধন ও পাচারের মতো পরিবেশ সন্ত্রাসী বিপন্ন উদ্যানটি। কর্তৃপক্ষের উদাসীনতায় উপকূলীয় এই জনপদ এখন দুর্যোগের মুখে অনেকটাই অরক্ষিত। এমন বাস্তবতায় দ্বীপের সবুজ বেষ্টনী পুনরুদ্ধার ও সংরক্ষণের তাগিদ স্থানীয়দের। সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। মহান স্বাধীনতা দিবস আজ। 25শে মার্চ গণহত্যার পর কালুরঘাট বেতার কেন্দ্র থেকে 26শে মার্চ স্বাধীনতার ঘোষণা দেন মেজর জিয়াউর রহমান। মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন। বীর শহীদদের আত্মত্যাগের কথা শ্রদ্ধা ভরে স্মরণ। রাজবাড়ী দৌলতদিয়া ঘাটে পন্টন থেকে পদ্মায় পড়ে যাওয়া বাসের 18 যাত্রীর মরদেহ উদ্ধার। যানবাহনটি টেনে তুললেও নিখোঁজ অনেকেই।
এবং মধ্যপ্রাচ্যে যুদ্ধ দীর্ঘ হলে দেশের জ্বালানি পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা। মন্ত্রিপরিষদের বৈঠকে 2 কার্গো এলএনজি কেনার অনুমোদন। চ্যানেল আই এর সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এখনকার সংবাদ আয়োজন এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।